এবং দলত্যাগ বিরোধী আইনের নির্দিষ্ট নিয়ম আনবো যে দলের প্রতীকে তুমি জিতেছো কোনোভাবে সেই দলের প্রতীক যদি তুমি ত্যাগ করো তুমি আর সাংসদ বিধায়ক থাকবে না। যদি দলের বিরুদ্ধে গিয়ে ভোট দাও, তুমি যদি অন্য দলের সঙ্গে সমঝোতা করে নাও এবং তুমি যদি নিজে বলো যে আমি বিধায়ক থাকতে পারছি না বা এনসিপিআই এর মতন দলে যোগ দিয়ে দাও, এই জাতীয় সব কিছু এক জায়গায় আনছেন না। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে মানুষকে নানানভাবে নানান দিক থেকে বিভ্রান্ত করা হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, যারা রাজনীতিবিদ করে খাওয়ার রাজনীতি করছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা প্রকৃত মানুষের পাশে থাকতে চাইছেন তাদেরকে কোনো না কোনোভাবে হেনস্থা করা হচ্ছে। আপনি দলত্যাগী সাংসদদের কথা বললেন, এমএলএদের কথা বললেন, এই যে 20 জন সাংসদ প্রথমে এনসিপিআইতে যোগ দিলেন, তারপরে এনডিএতে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে একসাথে চায়ের কাপ নিয়ে দেখা গেল। এই দলত্যাগী যে বিরোধী দলত্যাগী যে আইনটা আছে তাতে কি এদের কোনো রকম পদ খারিজ হতে পারে? না, সেটা হতে পারে না ইমিডিয়েট। কিন্তু দেখো এখানেই তো ফ্যালাসিটা রয়েছে, যে দলটা প্রথমে 14 সালে ক্ষমতায় এলো, 2019 সালে 303টা আসন নিয়ে এলো। আমি সেই 18 সাল থেকে বলে আসছি, যখন তৃণমূলের বিরুদ্ধে 21 সালেও এই দলত্যাগের দলবিরোধী কাজকর্মে বা এই ধরনের কথাবার্তা এসেছিল যে অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে আসছে, তখনও আমি বলেছিলাম যে আজকে তৃণমূল যদি অন্যায় করে থাকে বা বিজেপি যদি বা অন্য কোনো দল যদি অন্যায় করে থাকে, তা আপনারা তো সর্বাধিক সংখ্যক আসন নিয়ে পার্লামেন্টে রয়েছেন, কেন 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইনটা ঠিক করছেন না? 10th শিডিউলটা ঠিক করে নিচ্ছেন না সংবিধানের? আপনারা স্পিকারকে কেন সর্বাধিক ক্ষমতা দিয়ে রেখেছেন? স্পিকারের ব্যাপারে কোনো কথা বলা উচিত না? সেশন চলাকালীন স্পিকার দেশের সর্বোচ্চ আইন রক্ষাকারী একটা জায়গা পার্লামেন্টের মধ্যে। সেই জায়গা থেকেও আমি প্রশ্ন তুলতে চাইছি যে সংবিধান সংশোধনের জন্য তো বিলটা আসতে হবে দলের বা সাংসদদের মধ্যে থেকে। আপনারা যদি প্রকৃত প্রস্তাবে দলত্যাগের বিরোধী থাকতেন তাহলে তো আপনারা মহারাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে ধরনের দলত্যাগ করালেন, এটাকে আপনারা নতুন আঙ্গিকে আইনের ফাঁক ব্যবহার করলেন, কানুন আন্দা হতা হে বলার চেষ্টা করলেন এবং সেখানে আইনের ফাঁক ব্যবহার করে বললেন যে আমরা তো আইন কোনো ভাঙিনি। কিন্তু অনৈতিকতারও একটা প্রশ্ন থাকে, আপনারা দেশের সর্ববৃহৎ দল হিসেবে কেন একটা প্রস্তাব আনলেন না যে এই 1985 সালের যে সংবিধান সংশোধনী আইন, 52তম সংবিধান সংশোধনী আইন, তার মাধ্যমে আমি সংবিধানকে সংশোধন করব এবং দলত্যাগ বিরোধী আইনের নির্দিষ্ট নিয়ম আনবো যে দলের প্রতীকে তুমি জিতেছো কোনোভাবে সেই দলের প্রতীক যদি তুমি ত্যাগ করো তুমি আর সাংসদ বিধায়ক থাকবে না, যে কোনোভাবে যদি ত্যাগ করো। সেটার অনেক পদ্ধতি আছে, যে তুমি যদি দলের বিরুদ্ধে গিয়ে ভোট দাও, তুমি যদি অন্য দলের সঙ্গে সমঝোতা করে নাও এবং তুমি যদি নিজে বলো যে আমি বিধায়ক থাকতে পারছি না বা এনসিপিআই এর মতন দলে যোগ দিয়ে দাও, এই জাতীয় সব কিছু এক জায়গায় আনছেন না কেন? ছোট ছোট কিছু চেঞ্জ দরকার তো। তার মানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা দল ভাঙানোর খেলায় এমনভাবে মেতেছেন, একদিকে মিথ্যা পুলিশি কেস, আর একদিকে মিথ্যা প্রচার, আর একদিকে আপনারা লোভ দেখিয়ে পরিষ্কারভাবে সাংসদ বিধায়ক ভাঙানোর কাজ করছেন। এক জায়গায় ওয়্যার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলো করে দিচ্ছেন, আর এক জায়গায় করছেন এই ধরনের এনসিপিআই এর মতন দল, আর নিজে বলছেন আমরা তো বিজেপিতে নিইনি। মানুষ অত বোকা নয়, মানুষের রাজনৈতিক চেতনা অত খারাপ ভাববেন না। মানুষ যথেষ্ট, পশ্চিমবঙ্গের তথা ভারতের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন মানুষ, তাদের রাজনৈতিক সংস্কৃতি যথেষ্ট ভালো। তারা 29 সালে আপনাদের যথেষ্ট জবাব দেবে, আপনারা যতই আইনের মারপ্যাচ করার চেষ্টা করুন না কেন। কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আপনারা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না, হাইকোর্টের একটা অবজারভেশন নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না, যেখানে খুব স্পেসিফিকভাবে তারা বলেছেন যে রাজনৈতিক দলই, আমি বিধানসভার ক্ষেত্রে বলছি, রাজনৈতিক দলই কিন্তু আসল বিধানসভার ক্ষেত্রে বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গে। ফলে সেইটা আগামী 2 মাসের এই আপনি এনসিপিআই নিয়ে বললেন, আর একটা হচ্ছে আমরা যাকে সাসপেন্ড করেছি স্পিকার তাকে দিয়েছে বিরোধী দলনেতার পদ। ফলে আর 2 মাস আপনি ইন্টারিম কাজ করে যান, আপনি মেকশিফট কাজ করে যান, হ্যাঁ, তারপরে কিন্তু নতুন কিছু ভাবুন যে আপনার রাজনৈতিক কেরিয়ার কোন জায়গায় যাচ্ছে। তখন ডাইরেক্ট বিজেপিতে হয়তো আপনাকে যেতে হবে, এ যাবৎকাল তো এক ধরনের চললেন, আবার হয়তো আপনাকে ওই বালিশ ফালিশ নিয়েই সেখানে পৌঁছে যেতে হবে, যে চাটন কাকে বলে। মানে বিরোধী দলনেতার পদ খারিজ হতে পারে, আমরা সম্ভাবনা মনে করছি, আইনের চোখে তাই মনে হচ্ছে এবং হাইকোর্টের অবজারভেশন তো তাই বলছে। প্রথম কথা হচ্ছে আমরা সেই দলকে আমরা সেই ব্যক্তিকে সাসপেন্ড করেছি, যে বিরোধী দলনেতা বা উপবিরোধী দলনেতা দুজনকেই আমরা সাসপেন্ড করেছি দলের থেকে। আমরা দলের তরফ থেকে 3 বার চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের বিরোধী দলনেতা কে হতে চলেছে বা কে হতে পারে। সেখানে আপনার একটা ভুয়ো
আবেদন করে, আপনারা কোর্টকে বিভ্রান্ত করে এমনভাবে কিছু করলেন এবং সেখানে স্পিকারের অনুমোদন আপনারা পেয়ে গেলেন। আমি জানি না এক্ষেত্রে স্পিকারের অনুমোদন কতটা পাওয়া যায় বা যায় না, সেটা একটা বিতর্কের ব্যাপার। রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র আমরা, তারা অনেকেই মনে করছি যে স্পিকার এক্ষেত্রে একটা এমন কাজ করেছেন যে কাজটা না করলেই হয়তো আমাদের বিধানসভার গরিমা থাকতো, ঠিক থাকতো। হয়তো এটা বিতর্কের জায়গা, কিন্তু মাননীয় স্পিকার তার মতন করে যে আইনের জায়গা সেটা হয়তো নিশ্চয়ই দেখেছেন, কারণ স্পিকারকে নিয়ে বেশি কথা বলা ঠিক নয়। কিন্তু আবারও বলবো যে রাজনৈতিক বাতাবরণ পশ্চিমবঙ্গের মাটিতে এসে গেল এক ধরনের ছিল, তার অভিযোগ ছিল, সেই অভিযোগ আজ অবধি আমরা তার সত্যতা সত্য পেলাম না। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে মানুষকে নানানভাবে নানান দিক থেকে বিভ্রান্ত করা হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, যারা রাজনীতিবিদ করে খাওয়ার রাজনীতি করছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা প্রকৃত মানুষের পাশে থাকতে চাইছেন তাদেরকে কোনো না কোনোভাবে হেনস্থা করা হচ্ছে, এবং একই সঙ্গে যারা প্রকৃত উপভোক্তা হওয়ার কথা ছিলেন তাদেরকে ফলস প্রমিস করা হয়েছে, তাতে তারা প্রচণ্ড বিক্ষুব্ধ। ফলে সার্বিকভাবে 28 লক্ষ মানুষ যারা অ্যাপিলেটে রয়েছেন, ট্রাইব্যুনালে রয়েছেন এসআইআরের জন্য, 1 কোটির কাছাকাছি মহিলা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, হাজার হাজার মানুষ যারা হকার উচ্ছেদের মাধ্যমে কাজ হারিয়েছেন, বিকল্প ব্যবস্থা পাননি, যারা আজকে মুদ্রাস্ফীতির জন্য চূড়ান্তভাবে হয়রানি হচ্ছেন, যে 26,000 শিক্ষক এখনও তাদের চাকরি নিয়ে টানাপোড়েন রয়ে গেছে, মোট 35,000 শিক্ষকের চাকরি নিয়ে পশ্চিমবঙ্গ পুরনো সরকার যে ব্যবস্থাপনা করে গেছিল সেটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারলো না। 2022-এর যারা প্রাইমারির জন্য আবেদন করেছিল তারা আন্দোলনে আছে, মাদ্রাসার ছেলেরা আন্দোলনে আছে, চাকরিজীবীরা আন্দোলনে আছে। সার্বিকভাবে একটা ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে, যে ভয়ানক পরিস্থিতি কিন্তু 2029 সালে ফার্স্ট ফেজে দেখবে, 2031 সালে সেকেন্ড ফেজে দেখবে। বিজেপি কিন্তু প্রকৃত প্রস্তাবে 2031-এর পরে ওই আবার 2-এ নেমে যাওয়ার মতন রাজনীতিতেই পৌঁছাবে।